আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর চতুর্থ অধ্যায় পড়াবো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া আজকে আমরা ব্রহ্ম আন্দোলন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটুকু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্রহ্ম আন্দোলন পড়ানোর আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা জেনে নেব প্রথমেই। তো কে আমরা এর আগে ভিডিও দিয়েছি রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে 20শে আগস্ট ব্রাহ্ম সমাজের তিনিই প্রতিষ্ঠাতা। তার পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেনের হাত ধরে ব্রাহ্ম সমাজ শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়েছিল। তো আমরা আলোচনা করব ব্রাহ্ম সমাজের উদ্যোগ, কিভাবে উদ্যোগ নিয়েছিল, কে ব্রাহ্ম সমাজের উদ্যোগ, ব্রাহ্ম সমাজের উদ্যোগ, কি ব্রাহ্ম সমাজের উদ্যোগ। 19 শতকে বাংলায় ব্রাহ্ম সমাজই সর্বপ্রথম জাতিভেদ, অস্পৃশ্যতার উপর আঘাত এনেছিল। তো আমরা যদি কেশবচন্দ্রের কথাই বলি, তাহলে তিনি বলেছিলেন, নগরে উঠিল ব্রাহ্ম নাম, নরনারী সাধারণের সমান অধিকার, যার আছে ভক্তি পাবে মুক্তি, নাহি জাত বিচার। এইভাবেই কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজকে উদ্দীপ্ত করে তোলে। তবে ঐতিহাসিকদের মতে বাল্যবিবাহ, বহুবিবাহ, তারপরে কৌলীন্য প্রথার বিরুদ্ধে ব্রাহ্ম সমাজ সর্বপ্রথম প্রচার চালিয়েছিল। অবশেষে 1872 খ্রিস্টাব্দে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়েছিল। তো 19 শতকে বাংলাদেশে নারী মুক্তি আন্দোলন ও নারী শিক্ষা বিস্তারে ব্রাহ্ম সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিল। তো বিশেষ করে পতিতা উদ্ধার, পর্দাপ্রথা, স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য ব্রাহ্ম সমাজ আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং সামাজিক কাজেও কিন্তু ব্রাহ্ম সমাজ এগিয়েছিল। সেই সময় দুর্ভিক্ষ, বন্যা ত্রাণের কাজে, প্রাপ্তবয়স্কের অবৈতনিক শিক্ষাদান প্রভৃতি আন্দোলন সে করেছিল বা কাজ করেছিল। তাহলে এবার লিখি ব্রাহ্ম আন্দোলন। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে ব্রাহ্ম আন্দোলন। ব্রাহ্মণ্য আন্দোলন। তো ব্রাহ্মণ্য আন্দোলন কি, ব্রাহ্মণ্য আন্দোলন কি সেটা নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মকে রক্ষার জন্য রাজা রামমোহন রায় ব্রাহ্মণ্য ধর্ম প্রবর্তন করেছিল 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে 20শে আগস্ট। কিন্তু রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ দুর্বল হয়ে পড়েছিল। এই সময় ব্রাহ্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল কারা? দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন, এরা এগিয়ে নিয়ে গিয়েছিল। তো তাদের ভূমিকাটা আমরা একটু জেনে নেব। তো দেবেন্দ্রনাথকে প্রথমে জেনে নেব, দেবেন্দ্রনাথের ভূমিকা। দেবেন্দ্রনাথের ভূমিকা। তো ব্রাহ্ম আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা ছিল সেইটুকুই আমরা জানব। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল।
তিনি ব্রহ্ম সমাজের বিভিন্ন রীতিনীতি নিয়ম কানুন চালু করেছিলেন। ফলের স্বরূপ কী হয়েছিল? ব্রহ্মাণ্ডান একটি সুগঠিত ধর্মীয় রূপ পেয়েছিল। এরপরে দেবেন্দ্রনাথ বিধবা বিবাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করেছিল। তবে দেবেন্দ্রনাথ ব্রহ্মাণ্ডান ধীরে চলো নীতির সমর্থক ছিলেন। কি? ধীরে চলো, ধীরে চলো নীতি, এই নীতির তিনি সমর্থক ছিলেন। ধীরে চলো নীতি, এই হচ্ছে দেবেন্দ্রনাথের ভূমিকা। এবার আমরা ব্রহ্ম আন্দোলনে কেশবচন্দ্রের ভূমিকাটা জেনে নেব। 2 নম্বরে কেশবচন্দ্রের ভূমিকা। তাহলে ব্রহ্মাণ্ড আন্দোলনে কেশবচন্দ্রের কি ভূমিকা ছিল? 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে যোগদান করলে ব্রহ্ম সমাজ আসে নতুন গতি আর বিবর্তন এসেছিল। আর এই সময় তাকে সাহায্যের হাত বাড়িয়েছিল কি? বিজয় কৃষ্ণ গোস্বামী। কেশবচন্দ্র ব্রহ্ম আন্দোলনকে ধর্মীয় সংস্কারে আবদ্ধ না রেখে সমাজ সংস্কারে রূপান্তরিত করেছিলেন। ফলে যুবক সম্প্রদায় ব্রহ্ম আন্দোলনে যোগ দিলে আন্দোলন জোরদার হয়ে ওঠে। এই জন্যে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল 1862 খ্রিস্টাব্দে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রহ্মানন্দ উপাধি। ব্রহ্মানন্দ উপাধি, এই ব্রহ্মানন্দ উপাধি কেশবচন্দ্রকে দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। সালটাও মনে রাখতে হবে, 1862 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল। এই গেল দুজনার মত, দেবেন্দ্রনাথ ঠাকুরের মত আর কেশবচন্দ্রের মত ব্রহ্ম আন্দোলন। এবার দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র তাদের মতের কিছু বিরোধ ছিল। কি মতবিরোধ? তাহলে এই দুজনার মতবিরোধ। ব্রহ্ম আন্দোলন নিয়ে মতবিরোধ কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। কি সেই মতবিরোধ? দেখা যাচ্ছে ব্রহ্ম আন্দোলন শেষ পর্যন্ত দুই নেতা দেবেন্দ্রনাথ আর কেশবচন্দ্রের বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কিসের বিতর্ক? যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর সে কি চাইছিল? যে দেবেন্দ্রনাথের মতে ব্রহ্মধর্ম হচ্ছে হিন্দু ধর্মান্তরের অন্তর্গত। আর কেশবচন্দ্র চাইছিল কি? কেশবচন্দ্র মনে করতেন ব্রহ্মধর্ম হলো এক ধরনের সমন্বয় এবং সর্বজনীন। অর্থাৎ কেশবচন্দ্র ব্রাহ্মণ ধর্মকে গোটা ধর্ম বর্ণ বিশেষ করে সবকে নিয়েই একটা আন্দোলনের জোর তুলেছিল। আর দেবেন্দ্রনাথ কিন্তু তা করেনি, শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ করতে চেয়েছিল। এই মতটা এটা হচ্ছে তাদের মতবিরোধ। 2 নম্বর কি? দেবেন্দ্রনাথ সমাজ সংস্কার ধর্মীয় আন্দোলনকে একসঙ্গে মেলাতে চাননি, কিন্তু কেশবচন্দ্র ব্রহ্মধর্মকে ধর্মীয় আন্দোলন আর সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। তাহলে এক্ষেত্রেও মত পার্থক্য আছে। তৃতীয়ত, দেবেন্দ্রনাথ ব্রহ্ম আচার্যদের উপবেদ রক্ষার ক্ষেত্রে সে সহায়ক ছিলেন, আর কেশবচন্দ্র ব্রহ্ম আচার্যদের উপবেদ বর্জনের পক্ষে ছিলেন। তাহলে এই কয়টা বিষয়, অর্থাৎ এই 3 বিষয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মতবিরোধ তৈরি হয়েছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল সেটা এবার জেনে নেব। তাহলে এই মতবিরোধের ফলে শেষ পর্যন্ত ব্রহ্ম আন্দোলন দ্বিধা বিভক্ত হয়েছিল।
কিসেই দ্বিধা বিভক্ত, অর্থাৎ ব্রহ্ম আন্দোলন ভাগ হয়ে পড়েছিল। কিভাবে সেই ভাগটা হয়েছিল এবার একটু দেখাবো আমরা। কিভাবে দ্বিধা বিভক্ত হলো ব্রহ্ম আন্দোলনের ফলে শ্রেণী বিভাজন, দীর্ঘ মতবিরোধের ফলে, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর একদিকে কেশবচন্দ্র সেন, এই দুই ব্রহ্ম আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রকে ব্রহ্ম আন্দোলন থেকে বহিষ্কার করেছিল। ফলে কেশবচন্দ্র তার অনুগামীদেরকে নিয়ে গড়ে তুলেছিল কি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। কি গড়ে উঠল? ভারতবর্ষীয় ব্রাহ্মণ্য সমাজ। তাহলে একদিকে ভারতবর্ষীয় ব্রাহ্মণ্য সমাজ গড়ে উঠছে কত সালে? 1866-তে, 1866 খ্রিস্টাব্দে। অপরদিকে দেবেন্দ্রনাথ নেতৃত্বে ব্রহ্ম সমাজ নাম হলো কি আদি ব্রহ্ম সমাজ। এটা হচ্ছে আদি ব্রাহ্মণ্য সমাজ। তাহলে একদিকে এটা হচ্ছে কেশবচন্দ্র আর এটা হচ্ছে দেবেন্দ্রনাথ। তাহলে একদিকে কেশবচন্দ্র ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ আর একদিকে দেবেন্দ্রনাথের আদি ব্রহ্ম সমাজ। কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রহ্ম আন্দোলন বা ব্রহ্ম সমাজের নাম হলো কি আদি ব্রহ্ম সমাজ। কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বাল্যবিবাহ, পর্দা প্রথা, তারপরে মদ্যপান, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা প্রভৃতির বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু কেশবচন্দ্র খ্রিস্ট ধর্মের প্রতি প্রীতি, সুরবাদের প্রতি আসক্তি, সর্বোপরি নিজেদের 14 বছরের বালিকা মেয়ের বিবাহদান প্রভৃতিকে কেন্দ্র করে কেশবচন্দ্র অনুগামী যেমন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হলো এবং গড়ে তুলল কি সাধারণ ব্রহ্ম সমাজ। তাহলে এটা ভাগ হয়ে যাচ্ছে কি সাধারণ ব্রাহ্মণ্য সমাজ। সাধারণ ব্রাহ্মণ্য সমাজ 1878 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। আর কেশবচন্দ্র পরিচালিত ব্রহ্ম সমাজ একটা নতুন রূপ নিয়েছিল কি নববিধান। নববিধান, নববিধান কত? 1800, এটাও 78, 1878 খ্রিস্টাব্দে। এই দুই ভাগে আবার ব্রহ্ম সমাজ ভাগ হয়ে গেল। তো এইভাবেই ব্রহ্ম সমাজ পরিচিতি লাভ করছে। এভাবে ব্রহ্ম সমাজ তিনটে পৃথক দলে বিভক্ত হয়ে পড়েছিল। কি একদিকে আদি ব্রহ্ম সমাজ, একদিকে নববিধান আর একদিকে সাধারণ ব্রহ্ম সমাজ। তো এইভাবেই ব্রহ্ম সমাজ আস্তে আস্তে দ্বিধা বিভক্ত হয়ে গেছিল। তো ব্রহ্ম আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো ব্রহ্ম আন্দোলন কোথা থেকে শুরু হলো? প্রথম রাজা রামমোহন রায়ের সময় থেকে, অর্থাৎ রাজা রামমোহন রায় যে ব্রাহ্মণ্য ধর্ম আন্দোলনের সৃষ্টি করেছিল বা প্রতিষ্ঠাতা করেছিল, সেইটাকে ধরে রেখেছিল কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর যেভাবে ব্রহ্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তো তার ফলে কেশবচন্দ্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মতবিরোধ সৃষ্টি হওয়ার ফলে ব্রহ্ম আন্দোলন
অনেক দলে শ্রেণী বিভক্ত হয়ে গেছিল। কি প্রথমে হয়েছিল কেশবচন্দ্রের নেতৃত্বাধীন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ আর দেবেন্দ্রনাথের আদি ব্রহ্ম সমাজ। সেই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ আবার কেশবচন্দ্রের সঙ্গে তার যে অনুগামীরা ছিল সেই অনুগামীদের সঙ্গে মতবিরোধের ফলে শেষ পর্যন্ত আবার দুই ভাগে ভাগ হয়ে গেছিল, একদিকে নববিধান আর একদিকে সাধারণ ব্রহ্ম সমাজ। তো এইভাবে ব্রহ্ম আন্দোলন শেষ পর্যন্ত অনেক ভাগে অর্থাৎ শ্রেণী বিভক্ত হয়ে গেছিল। তো এই হলো কি আজকে ব্রাহ্মণ্য আন্দোলন। তো ব্রাহ্মণ্য আন্দোলন থেকে হয়তো বা নোটস আসবে না, আশা করছি আসবে না। তো এই জায়গা থেকে শর্ট কোশ্চেন অবশ্যই তৈরি করে রাখতে হবে 12-এর জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2021 সালের জন্য। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।